সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর 14তম সপ্তাহের উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্টটি নিয়ে। বন্ধুরা, আবারও বলছি, এটা নবম শ্রেণীর বন্ধুদের 14তম সপ্তাহের উচ্চতর গণিতের এটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট। তো আজকের অ্যাসাইনমেন্টে সবার আগে চলো আমরা একটুখানি সময় নিয়ে আমরা প্রশ্নটা বুঝে যাই। বিশ্বাস করো, যদি প্রশ্নটা আমরা বুঝে যাই, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ যেটা অথবা উদ্দীপক যেটা বলো সেটা যদি আমরা বুঝে যাই, তাহলে তোমার উত্তরটা তোমার একেবারে খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রশ্নটা বুঝতে যাব তার আগে তোমাদের কাছে বরাবরের মতোই ওই একই কথা বারবার। ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, আমি জোর করছি না, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, এই ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে, যদি এ ধরনের ক্লাস তোমাদের বারবার পেতে ইচ্ছা করে, তাহলে আমি অনুরোধ করব প্রত্যেক বন্ধু যারা এই ভিডিওটি টাচ করবে, যারা এই ভিডিওটি ওয়াচ করবে অন্তত একবার, সবাই এই ভিডিওটি এই চ্যানেলটিকে কী করবা, সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবা এবং এই ইজিটেক এডুকেশন পরিবারটিকে একটু বড় করতে তোমাদের সহযোগিতা দরকার। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুল করবা না। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবে। বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটা লাইক আমাদেরকে প্রচণ্ড উৎসাহ যোগায় যে তোমরা আমাদের ভিডিওটা হয়তো বা পছন্দ করেছো। জোর করে নয়, যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুল করবা না। তাহলে আমাদের কি হবে, আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আমরা উৎসাহ পাবো, আমরা উদ্দীপনা পাবো। বন্ধুরা, চলো আমরা একটু প্রশ্নগুলো একটু বুঝে নেই যে কি কি প্রশ্ন আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হয়তো অনেকের কাছেই প্রশ্ন আছে। এরকম দুটি ত্রিভুজ তোমাদেরকে দেয়া আছে। আমি যদি প্রথম ত্রিভুজটার কথা ভাবি, যে প্রথম ত্রিভুজে দেখো এ বি সি ডি একটি ত্রিভুজ, তার কিন্তু এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার আর এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 30 সেন্টিমিটার, তোমরা দেখতে পাচ্ছ। আর বিডি বাহুর দৈর্ঘ্য টোটাল এই দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে 40 সেন্টিমিটার। তার মধ্যে আবার এই যে বিসি আর হলো সিডি হলো সমান। এখানে আমি কথাটা লিখতে ভুলে গেছি যে এখানে বিসি সমান সিডি, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ করে দেওয়া আছে, এই শর্তটা দেওয়া আছে। এখন দেখো প্রশ্নে আসো। আর এখানে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, সিম্পলি একটা ত্রিভুজ আছে, যেটা এই ত্রিভুজের এই পি কিউ আর ত্রিভুজের পিএস হচ্ছে লম্ব। তোমরা যে সমকোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লম্ব, এইটুকুই। এখন প্রশ্নে আসি, বিসি বিন্দু বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত? আবারও বলি বন্ধুরা, এই বিসি যে রেখা আছে, বিসি রেখা বরাবর, বলা হয়নি যে বিসি রেখার উপরে, বিসি রেখার বরাবর মানে এই দিকে চলে আসতে হবে। যেমন আসলে লম্ব অভিক্ষেপটা কিন্তু আসলে ডি বিন্দুতে, সেজন্য বলছে বিসি বিন্দু বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত তা যুক্তি সহকারে উল্লেখ করো। প্রথম প্রশ্ন। বন্ধুরা, আমি একটুখানি তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি যে আমি জানি তোমরা অনেকেই লম্ব অভিক্ষেপ বোঝো, যে লম্ব অভিক্ষেপটা কি। আমি যদি তোমাদেরকে সাইডে একটু দেখাই, দেখো আমি যে এবি একটি রেখা আঁকলাম, এবি রেখা আঁকলাম। এখন এই রেখার উপরে আরেকটি রেখার লম্ব অভিক্ষেপ হতে পারে। যদি এটা সিডি একটি রেখা হয়, তাহলে এর লম্ব অভিক্ষেপ কীরকম হবে সেটা জানো? ওই উপরে যে রেখাটা আছে সিডি রেখা, তার প্রান্ত বিন্দু থেকে, এই প্রান্ত বিন্দু থেকে আর এই প্রান্ত বিন্দু থেকে এই মূল রেখার উপরে তোমরা একটি লম্ব আঁকবা। বন্ধুরা, এই যে লম্ব, এটা যদি সি আর সি ড্যাশ হয়, আর এটা যদি ডি আর ডি ড্যাশ লম্ব হয়, তাহলে এই যে সি ড্যাশ বা সি প্রাইম থেকে ডি প্রাইমের যে দূরত্বটুকু, বন্ধুরা এইটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, এইটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। আমি আশা করব তোমরা লম্ব অভিক্ষেপটা বুঝে গেছো। আমি আরেকটু বলবো তোমাদেরকে একদম ক্লিয়ার কনসেপশনটা দেওয়ার জন্যে।
তাহলে বলো যে এই যে সিডি রেখার যে লম্ব অভিক্ষেপ আঁকলাম, তাহলে এইটুকু হলো, কিন্তু আমার রেখাটা যদি ছোট হয়ে যেত, আমার রেখাটা যদি ছোট হয়ে যেত, যদি রেখাটা এতটুকু হতো, সিডি এতটুকু হতো, তাহলে দেখো তো লম্ব অভিক্ষেপ ছোট হয়ে যেত না? লম্ব অভিক্ষেপ ছোট হয়ে যেত। যদি আমার রেখাটি আরও ছোট হয়ে যেত, আরও ছোট হয়ে যেত, দেখো তো লম্ব অভিক্ষেপ আরও ছোট হতো না? এই যে এইটুকু হতো লম্ব অভিক্ষেপ। যদি আমার রেখাটি আরও ছোট হতো, তখন দেখো লম্ব অভিক্ষেপটা এই যে এইটুকু হতো। বন্ধুরা, এখানেই হলো কথা। এখন যদি সেই রেখাটি ছোট হতে হতে, রেখাটি ছোট হতে হতে যদি এমন হয় যে এখানে যেমন বলা হয়েছে যে এখানে এরকম বিসি ছিল আর এখানে ডি ছিল, অর্থাৎ এই বরাবর এই বিন্দুর এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর লম্ব অভিক্ষেপ কত তা বলতে বলা হয়েছে। বন্ধুরা, রেখা যদি এত বড় হয় তাহলে তার লম্ব অভিক্ষেপ এত বড় হবে। রেখা যদি এতটুকু হয় তার লম্ব অভিক্ষেপ এতটুকু হবে। রেখা যদি এত ছোট হয় তার লম্ব অভিক্ষেপ এত ছোটই হবে। রেখা যদি একটি ডট হয় তাহলে তার লম্ব অভিক্ষেপের কোনো দৈর্ঘ্যই থাকবে না। অর্থাৎ রেখাটি যদি একটি বিন্দু হয়, যে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ কত, যা তোমাদের আজকের অ্যাসাইনমেন্টে জানতে চাওয়া হয়েছে। বিসি বিন্দু নয় বন্ধুরা, এখানে বিসি রেখা, এটা বিসি রেখা বরাবর। বন্ধুরা, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে বিসি রেখা বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত, তা একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। তাহলে তোমরা কিন্তু লিখবে কিভাবে সেটা পরের কথা, আগে বুঝে তো নাও যে এত বড় রেখার লম্ব অভিক্ষেপ এত বড়, আর এত ছোট রেখার লম্ব অভিক্ষেপ এত ছোটই। আর যদি সেটা একটি বিন্দু হয়, যদি একটি বিন্দু হয় তাহলে তার লম্ব অভিক্ষেপ এখানে একটা বিন্দু হবে, অর্থাৎ এইটুকুই, এইটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। বন্ধু, তোমরা জানো বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নেই, তাহলে তুমি সেই লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কোথায় পাবা? অর্থাৎ তোমার অ্যান্সারটা জানো, তোমাদের অ্যান্সারটা হচ্ছে বিসি রেখা বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপ 0। এইটাই হলো, আমরা এই জিনিসটা বুঝাবো। তাহলে দেখো, আমি কিন্তু উত্তরে যাইনি, আমি তোমাদের প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দিলাম। দেখো, খ নম্বর প্রশ্নে বলা হলো এসি রেখার দৈর্ঘ্য কত। দেখো, এই যে এসি রেখা, খ নম্বরে বলা হলো এসি রেখার দৈর্ঘ্য কত। আমি লাল করে তোমাদের বোঝানোর জন্য এসি রেখাটা বুঝিয়েছি। তোমরা চিত্র আঁকতে কখনোই লাল রং ব্যবহার করবে না, লাল রং ব্যবহার করা যাবে না। তাহলে দেখো, এসি রেখার দৈর্ঘ্য কত, একবার ভাবো তো এটা কত সহজ। আমরা যদি এই রেখার দৈর্ঘ্যটা জানতে পারতাম, এটা তো দেওয়াই আছে, দেখো 30, এডি দেওয়া আছে 30। যদি আমরা সিডি বের করতে পারতাম তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা অতিভুজ না, আমরা তখন লিখতাম এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। আর এসি স্কোয়ার বের করতে পারলে আমরা এসিরও বের করতে পারতাম। যদি আমরা এসি স্কোয়ার বের করতে পারি, আমরা এসিও বের করতে পারবো, ওই পাশে রুট হয়ে যাবে। আর এটা বের করাও সহজ। দেখো, পুরোটা দেওয়া আছে 40, আবার বলা আছে বিসি সমান সিডি, অর্থাৎ এ পাশে যতটুকু এ পাশে ততটুকু। তাহলে আমরা 40কে 2 দিয়ে ভাগ করলে এ পাশে 20 হয়ে যায় না, 20 হয়ে যায়। এখন দেখো, আমরা কত সহজে এসি পেয়ে যাই। এসি এইভাবে পাবো, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। বন্ধুরা দেখো, এডি হলো 30, এটাকে যদি স্কোয়ার করো তোমরা, যোগ সিডি কিন্তু আমরা এখন পেলাম 20, এটাকে যদি তোমরা স্কোয়ার করো হয়ে গেল। তাহলে এসি সমান কি হবে? এই দেখো, রুট আবার এই 30কে কিন্তু 900 হয়, আর এটা হয় 400। দেখো কত সহজ। তাহলে এসি সমান হয়ে গেল হচ্ছে কত, রুট আবার 1300। বন্ধু, এটাকে রুট করলে যা আসে 36 পয়েন্ট সামথিং হবে, এটা হলো অ্যান্সার। আমি অ্যান্সারে কিন্তু যাইনি, তোমাদের প্রশ্ন বুঝাতে গেছি। আচ্ছা, এখন বলা হলো দেখাও যে পি কিউ আর স্কোয়ার স্মলার দেন, একটু খেয়াল করো যে
পি কিউ আর স্কোয়ার। পি কিউ কোথায়? এই ত্রিভুজের কথা বলা হচ্ছে এখন, এই ত্রিভুজে। এই দেখো পি কিউ, অর্থাৎ এই বাহু, এই বাহুকে বর্গ করলে আর পি আর কিউ আর যা আছে সেই দুই বাহুর বর্গের যোগফল অপেক্ষা কম হয়। ওকে, যদি তোমরা পি কে বর্গ করো তাহলে কিউ আর পি কে বর্গ করে যোগ করলে তার থেকে কম হয়। এটা তো তোমরা অনেক আগে ক্লাস 8-এ জেনে আসছো বন্ধুরা, যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ তুমি যদি এখানে পি যোগ করো আর যদি কিউ আর যোগ করো তাহলে কিন্তু এইটা বড় হবে কার থেকে? পি কিউ থেকে। প্রশ্নটা একটা এরকম, পি কিউ যদি আমরা আগে এই পাশে লিখি তাহলে এটা স্মলার দেন হবে পি আর যোগ কিউ আর। বন্ধুরা আমি স্কোয়ার ছাড়া বলছি, যে এই দুই বাহুর যোগফল, কোন দুই বাহু? পি আর। দেখো বন্ধুরা, পি আর কিউ আর এর যোগফল কি হবে? এই পি কিউ থেকে বড় হবে, এইটাই কিন্তু। তো যদি আমরা একটা স্কোয়ার দিয়ে দিই একই কথা হবে, যে এই দুইটার বর্গ করে যদি আমি বর্গ করি তাহলে পি কিউ এই দুইটার বর্গ থেকে অবশ্যই ছোট হবে। এটা তোমরা জানো এবং এখনই বুঝতে পেরেছো। শুধুমাত্র গাণিতিকভাবে একটু লিখতে হবে কিভাবে সাজিয়ে, তোমাদের সেই জিনিসটা আমি তোমাদের শেখাবো। বন্ধুরা নিজেরা নিজেদেরকে কখনো ঠকাবা না, অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো নিজেরা সুন্দরভাবে বুঝে নিবা। একবার দেখে যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার মনোযোগের সহকারে দেখো, একান্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই অ্যান্সারটা তুমি নিজে তৈরি করতে পারবা। আর যদি শুধু মনে করো যে আমি দেখে দেখে লিখবো, তাহলে নিজেরই ঠকানো হবে। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে, তোমাদেরকে ইন্টারমিডিয়েট পাড়ি দিতে হবে, তোমাদেরকে বড় বড় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাদের বড় বড় অর্গানাইজেশনের এসিও বা এমডি, চেয়ারম্যান, বিভিন্ন প্রেসিডেন্ট, বিভিন্ন পদে চাকরি করতে হবে। আর সেটা করতে গেলে আজকের অ্যাসাইনমেন্টগুলো তোমরা বুঝে যাও বন্ধুরা। এই অ্যাসাইনমেন্ট কিন্তু অ্যাসাইনমেন্ট না, সরকার ক্লাস নিতে পারছে না জন্যে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে অনেকটা কিছুটা প্রস্তুত করে নিচ্ছে। সো যে কোনো অ্যাসাইনমেন্ট যখন সরকার ঘোষণা করবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা যে কোনো চ্যানেল থেকে দেখো না কেন, সেটা খুব ভালো করে বুঝে নিবা যে আমি অ্যাসাইনমেন্টটা বুঝতে পারি কিনা। তাহলে আমার মনে হয় আজকে তোমরা প্রথম প্রশ্নের লম্ব অভিক্ষেপ বুঝতে পেরেছো। বন্ধুরা চলো আমরা এবার সরাসরি উত্তরে চলে যাই। বন্ধুরা আমরা এবার তোমরা দেখতে পাচ্ছ মনে হয় যে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। এইখানে কিন্তু ক নম্বর প্রশ্নটি আছে, তোমরা দেখে নিও। বিসি রেখা বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত হবে তা যুক্তি সহকারে উল্লেখ করো। এই যে বিসি বাহু বরাবর, বিসি বাহুর উপরে তো নয়, বিসি বাহু বরাবর। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখলাম, তোমরা এইটুকু আগে লিখে নিবা, তারপর আমি মুছে দিয়ে আমি পরের অংশটুকু লিখব। দেখো আমরা লিখলাম যে বিসি রেখা বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য হবে 0। কোনো দৈর্ঘ্য নেই বন্ধুরা। কেন হবে 0 আমরা তার ব্যাখ্যা দেব, নিচে যুক্তি সহকারে তা দেখানো হলো। দেখো আমি একটা অন্য কালি ব্যবহার করেছি, তোমরা অন্য কালি ব্যবহার করবা না, তোমাদের একটু যাতে একটু চোখে পড়ে এই জন্য আমি ব্যবহার করেছি। তোমরা একই কালি ব্যবহার করবা এবং সবচেয়ে ভালো হয় কালো ব্ল্যাক যে ইঙ্কটা, কালো কালি তোমরা পছন্দ করবা। দেখো আমরা জানি কোনো নির্দিষ্ট সরলরেখার উপর হবে বন্ধুরা, এখানে সরলরেখার উপর দেখো কোনো নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ বলে। অর্থাৎ এই যে এইখানে একটা রেখা যদি হয়, আর কি বললো যে কোনো নির্দিষ্ট সরলরেখার উপরে, ধরো সরলরেখাটা হোক এখানে সিডি, এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব আমি যে কোনো জায়গায় হতে পারে। আমি যদি এখানে একটা লম্ব আঁকি, আমি যদি এখানে পিকিউ একটা লম্ব আঁকি, দেখো পিকিউ একটা লম্ব আঁকি, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কোনো রকম দেখতে পাচ্ছ। তাহলে পিকিউ যদি লম্ব আঁকি তাহলে কি হবে,
যে ওই বিন্দু, এই যে পি বিন্দুটা, আমরা পি বিন্দু থেকে যদি এই সিডি রেখার উপরে পি কিউ একটা লম্ব আঁকি, তাহলে কিন্তু এই পি বিন্দুর পাদবিন্দু হবে কিউ। বোঝা গেছে? পাদবিন্দু বা নিচের বিন্দুটা। তাহলে বললাম আমরা জানি কোনো নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ বলে। আগে আমরা লম্ব অভিক্ষেপ তো চিনলাম। এখন দেখো আমাদের যে চিত্র, সেই চিত্রে এই বিন্দু থেকে বিসি রেখার বর্ধিতাংশের উপর, দেখো বিসির উপর কিন্তু না, বিসি রেখাকে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করে নিয়ে আসি, তাহলে বিসি রেখার বর্ধিতাংশের উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি। আমি মনে করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এবং তোমরা এইটুকু তুলে ফেলেছো। আমরা কিন্তু এইটুকু মুছে দেবো এবং পরের অংশে যাব। বন্ধুরা চলো আমরা পরের অংশটুকু দেখি। বন্ধুরা এর আগে আমরা যেটুকু বলেছিলাম তারপরের অংশটা দেখো, যে সুতরাং আমরা বলতে পারি বিসি রেখা বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডি। এর আগে কি বলেছিলাম? যে আমরা জানি কোনো রেখার উপরে একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ সবসময় একটি বিন্দুই হয়। এই যে উদাহরণ তোমাদের পি বুঝাইছি আমি, যে পি যদি একটা বিন্দু হয়, এই বিন্দুর লম্ব অভিক্ষেপ সবসময় এই কিউ বিন্দুটাই হবে। আর আমরা জানি বিন্দুর শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নেই। সেজন্য বললাম যে কোনো রেখার উপরে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ শুধুমাত্র ওই বিন্দুই হয়। তাহলে এই যে কোনো রেখার উপর একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ সবসময় একটি বিন্দুই হয়। হ্যাঁ, তাহলে যে কারণে আমাদের এই চিত্রে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ ডি বিন্দু, এই যে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডি বিন্দু। তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এই যে এই বিন্দুটার লম্ব অভিক্ষেপ হচ্ছে ডি বিন্দু, যার কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে। সুতরাং আমরা বলতে পারি বিসি রেখা বরাবর এই বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য 0। বন্ধুরা আমি আশা করছি তোমরা ক নম্বর প্রশ্নটি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। চলো আমরা ঝটপট খ এবং গ, খুব সিম্পল, খ এবং গ দুটি প্রশ্ন দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খ নম্বর প্রশ্ন আমি এখনও এখানে রেখেছি তোমাদের জন্য, যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ছোট্ট প্রশ্ন, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমাদের এখানেও কিন্তু এসি আছে, এই যে এসি বাহুটা, সেই এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমার তথ্যগুলো আবার দেখো, এই এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার। তোমরা দেখো এখানে 50 সেন্টিমিটার আছে এবি বাহুর দৈর্ঘ্য, 30 সেন্টিমিটার আছে হচ্ছে এই এডি বাহুর দৈর্ঘ্য, আর বিডি দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 40 সেন্টিমিটার। আমি একটু এখানে আবার একটু লিখে দেই, 40 সেন্টিমিটার। আর শর্ত দেওয়া আছে বিডি সমান সিডি, এই সমান এই অংশ, এইটা বের করতে হবে। তাহলে লেখো যে দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে, ছোট্ট সমাধান বন্ধুরা দেখো, যে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে বিডি সমান 40 সেন্টিমিটার এবং বিডি সমান সিডি, এটা কিন্তু দেওয়া আছে। এই তথ্যটুকু আমাদের অ্যাসাইনমেন্টে আমাদের উত্তরবকে দেয়া আছে। তাহলে দেখো তো, এই অংশ যদি এই অংশের সমান হয়, তাহলে এই সিডি অংশটুকু কার সমান হবে? পুরো রেখার অর্ধেক হবে না? অবশ্যই অর্ধেক হবে। দেখো, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এই সিডি যদি আমরা বের করি, সিডি সমান কি হবে? পুরো বিডি রেখা, এই বিডি রেখা ভাগ 2 হবে, সমান সমান দিয়ে দাও তোমরা। বিডির মান হচ্ছে 40, ভাগ হচ্ছে 2, সমান সমান দেখো 20 সেন্টিমিটার। বন্ধুরা আমরা এইটা 20 সেন্টিমিটার পেয়ে গেলাম। আমরা যদি এখানে, তোমাদের এই চিত্রটা কিন্তু কখনই দরকার ছিল না, এটা মুছে রেখো। তাহলে আমরা কিন্তু হিসেবে এইটা কিন্তু পেয়ে গেছি হচ্ছে 20 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন আমরা কি করব? আমরা এই বাহু পেয়ে গেছি, এই বাহু পেয়ে গেছি, এখন এসির দরকার। আমরা পিথাগোরাসে চলে যাব। তোমরা জানো আমাদের পিথাগোরাস স্যার আছেন। তাহলে আমরা লিখব, সুতরাং
না, সুতরাং লেখার আগে লিখব যে তাহলে চিত্রে আমরা লিখব ত্রিভুজ এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ যার কি সমান দেখো তো, এই যে কোণটা সমকোণ, তাহলে কোণ এ ডি সি সমান এক সমকোণ। আর হলো তাহলে এসি অতিভুজ, এটা তোমরা জানলা যে এসি অতিভুজ। যদি এসি অতিভুজ হয় তাহলে আমরা কি পাই? সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, দেখো তো কি পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই দেখো তো, আমরা পাই হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ হচ্ছে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব আমাদের এডি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি আমাদের সিডি স্কয়ার। বন্ধুরা দেখো হয়ে গেছে, আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে। তাহলে মানগুলো বসিয়ে দেবে। এডির মান কিন্তু আমরা জানি দেওয়া আছে 30, তাহলে 30 বর্গ করো যোগ সিডির মান আমরা কেবলই বের করলাম, এই যে 20 স্কয়ার করো, তাহলে সমান কি হয় দেখো তো। আরেকটা লাইন ধরবে না, আমরা উপরে মুছে দিলাম বন্ধুরা, আমরা উপরে মুছে দিলাম, এটুকু আমরা মুছে দিলাম। দেখো তাহলে আমরা কি লিখবো? এই এসি স্কয়ারটা নিয়ে আসবো। সুতরাং এসি স্কয়ার সমান দেখো এইটাকে যদি স্কয়ার করে দাও তাহলে 900 হবে। 900 যোগ ওইটাকে স্কয়ার দিলে কত হবে? 400। তাহলে এসি স্কয়ার সমান 1300। আর তাহলে এসি সমান কি হবে দেখো তো বন্ধুরা, এই পাশে যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এসি স্কয়ার উঠে যাবে, আর ওই পাশে বর্গমূল করবে, এরকম হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম হবে। আর এইটাকে যদি তোমরা এসি স্কয়ার সমান তাহলে এটা হবে হলো 900, না এখানে নয় বন্ধুরা, আমরা উপরে কাজ করছি, 1300 হবে, এইটা হবে 1300। আর সুতরাং এসি সমান, আমরা এগুলো সব মুছে দিই এখন। সুতরাং এসি সমান এইটা তোমরা রুট করলে 36.06, এইটা হলো আমাদের এসির দৈর্ঘ্য। অ্যান্সার বের করে ফেললাম। গ নম্বর প্রশ্নটি দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ প্রশ্নটি দেখব তোমাদের আজকের এই নবম শ্রেণীর 14তম অ্যাসাইনমেন্টের উচ্চতর গণিতের গ নম্বর অঙ্কটি। বন্ধুরা গ নম্বর অঙ্কটি ছিল হচ্ছে, বলা ছিল যে এই পিকিউকে তোমরা যদি স্কয়ার করো, এই বাহুটাকে, তাহলে সে কার ছোট হবে? এই বাহুকে, এই কিউআরকে স্কয়ার করে যদি পিআরকে স্কয়ার করে বড় করে যোগ করো, তার সমান হবে। এইটা তোমাদেরকে দেখাতে বলা হয়েছে। খুবই সিম্পল ম্যাথ, তোমরা সহজভাবে নেবে। চলো আমরা কাজটা করি। আমরা তোমাদের এখানেও প্রশ্নটি রেখেছি, দেখাও যে পিকিউ স্কয়ার মানে যে এই বাহুটার বর্গ, এইটার যদি বর্গ করি তাহলে বাকি দুইটা বাহুর বর্গ অপেক্ষা এটা ছোট হয়, এইটা প্রমাণ করব। বন্ধুরা চলো আমরা কাজটি করি। দেখো তো যে এখানে লিখবো, আমরা আগে লিখি কয় নম্বর প্রশ্নটা। আমরা কিন্তু এটা গ নম্বর প্রশ্ন লিখছি, আবার ভুলে যাব। এটা গ এবং শেষ নম্বর প্রশ্ন। যদি আমরা লিখি যে এখানে দেখো তো এই দুইটা বাহু যদি আমরা যোগ করি, পুরো বাহু পাবো না, কিউ এস যোগ আর এস
সমান সমান কিউ আর না, দেখো এই অংশ আর এই অংশ যোগ করলে আমরা পুরো অংশ পাবো, সেই কথাটা লিখলাম। এখন আমরা কিউ এসটা রাখবো, বা কিউ এস সমান কি হবে দেখো তো, এই পুরো অংশ থেকে যদি আমরা আর এস বাদ দিই, এই যে আর এস এখন বাদ হয়ে যাবে, এই কিউ আর দেখো থাকলো আর আর এস ওই পাশে বাদ হয়ে গেল। এইটা যদি হয় আমরা একটা সমীকরণ নাম দিলাম, এটা আমাদের একসময় কাজে লাগবে বন্ধুরা, এটা আমাদের একসময় কাজে লাগবে, আমরা এটা ইউজ করব। তাহলে এটা এই পর্যায়ে থাক। এখন দেখো তো যে এই পাশে যে একটা ত্রিভুজ হলো, দেখো তো এই পাশে একটা ত্রিভুজ হলো কিনা, এই যে এই পাশে আমি যে দাগ দিয়ে দিলাম, দেখো এই যে এখানে কিন্তু একটা ত্রিভুজ। যদি আমরা ওই ত্রিভুজ নিয়ে ভাবি তাহলে ত্রিভুজটার নাম কি দেখো তো, যে এখন আবার লিখতে পারো, আবার কি লিখতে পারো, ওই ত্রিভুজটার নাম পি আর এস, সমকোণী ত্রিভুজে, ওরা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এটি কিন্তু লম্ব উদ্দীপকে বলে দেওয়াই আছে, চিহ্নটাও দিয়ে দিছে তারা, তাহলে ওইটা অতিভুজ হবে। সমকোণী ত্রিভুজে কি জানো তোমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে, যে অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো পি আর, তাহলে অতিভুজ হলো পি আর, দাও পি আর স্কয়ার সমান কি হবে, লম্ব স্কয়ার, তাহলে পি এস স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো এইটুকু, আর এস, এই যে এইটুকু হচ্ছে ভূমি, দেখো আর এস, তাহলে আর এস স্কয়ার, এটা একটা সমীকরণ দিয়ে রাখো, আমাদের কাজে লাগবে এক সময়, এটাও আমাদের এক সময় কাজে লাগবে। এখন বন্ধুরা দেখো তো, যে এই যে আরেকটা সমীকরণ এই পাশে যদি আমি বলি, যে এই পাশেও কিন্তু আমি একটা সমীকরণ পেলাম, সমীকরণ নয় সরি ত্রিভুজ, দেখো এই যে একটা ত্রিভুজ যে পেলাম, এই ত্রিভুজটার নাম কি, যে অনুরূপভাবে লিখতে পারো, অনুরূপভাবে কি লিখবো, অনুরূপভাবে এই ত্রিভুজটার নাম লেখো পি কিউ এস এ, যে ত্রিভুজ পি কিউ এস সমকোণী ত্রিভুজে এখানে অতিভুজ কোনটা, এটা যদি লম্ব হয় তাহলে লম্বের বিপরীতে যেটা থাকে সেটা অতিভুজ, হচ্ছে পি কিউ। দেখো পি কিউ স্কয়ার সমান বাকি দুইটা লম্ব স্কয়ার, মানে পি এস স্কয়ার যোগ কিউ এস স্কয়ার। বন্ধুরা দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়েই গেছে, তোমরা ধৈর্য হারাইও না, আমাদের ম্যাথ কিন্তু একদম শেষ পথে। আমরা কি করব জানো, আমরা এই দেখো কিউএস এর একটা মান বের করে রেখেছিলাম, এই দেখো আমরা 1 নং সমীকরণে কিউএস এর মান বের করে রেখেছিলাম, সেই কিউএস এর মানটা এখন আমরা কিন্তু বসিয়ে দেব। তোমরা এভাবে গোল দাগ দিবা না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। বা পি কিউ স্কয়ার সমান এই পিএসটা থাক যোগ ওইটার মান কি আছে, কিউ আর যোগ নয় বিয়োগ আছে, কিউ আর মাইনাস আর এস, এই কিউ এস সমান কিন্তু এইটা বসেছিলাম, বর্গ সমান কিন্তু না, দেখো কিউ এস সমান আমরা এইটুকু বসেছি, তাহলে উপরে বর্গ আছে, তোমরা উপরে বর্গ দিয়ে দাও। বা পি কিউ স্কয়ার সমান পি এস স্কয়ার ঠিক রাখো, আর ওইটা ফর্মুলায় ভেঙে দাও। কোন ফর্মুলা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যদি এটা এ হয় আর এটা বি হয় তাহলে কি হবে, কিউ আর স্কয়ার মাইনাস 2ab, এ হলো কিউ আর ইন্টু কিউ আর ইন্টু বি হলো আর এস প্লাস বি স্কয়ার, কিউ আর স্কয়ার ধরবে তো, প্লাস বি স্কয়ার আমরা এখানে দিই, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে আর এস, তাহলে আর এস স্কয়ার। দেখো বন্ধুরা এরকম হলো। এখন আমরা যদি এই আরেকটা কাজ করব,
দেখো এই পিএস কোথায় সমীকরণ 2 নম্বরে, পিএস আর আরএস সমান কিন্তু পিআর। দেখো পিএস আর আরএস আমরা এক জায়গায় করব, একটু করি আর একটা লাইন করি। দেখো বা পি কিউ স্কোয়ার সমান আমরা এই পিএস এই স্কোয়ার করব এইটার মতো করে, প্লাস আমাদের আছে যে আরএস, আরএস আমরা এটা স্কোয়ার করব। এই দুটাকে আগে আনলাম, এখন আমরা কিউ আর লিখব, প্লাস কিউ আর এ স্কোয়ার, আর এই মাইনাস যে যেখানে আছে সেটা দিয়ে দাও, 2 কিউ আর ইন্টু আর এস। দেখতে পাচ্ছ তো তোমরা? দেখা তো কষ্টকরই হচ্ছে, হ্যাঁ এখন হয়তো একটু দেখতে পাচ্ছ। নাও কোন রকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু মুছে দিই উপরে তাহলে বোঝাটা আরো সহজ হবে। আমাদের সব মান বসানো হয়ে গেছে, আমরা এখন মুছে দিব। আমরা শুধু নিচের লাইনটা নিয়ে আসব। দেখো নিচের লাইনটা নিয়ে আসতেছে যে পি কিউ বা পি কিউ স্কোয়ার সমান, দেখো তো কি হয়, এই দুইটার সমান কি ছিল, এবার তো ভুলে গেছি। পিএস আর আরএস, এই যে পিএস আর আরএস, পিআর স্কোয়ার ছিল, সমান ছিল পিআর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কিউ আর ইন্টু আর এস। বন্ধুরা আমাদের এটা কিউ কি করলাম, এটা কিউ আর, এটা কিউ আর স্কোয়ার। বন্ধুরা আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে। দেখো আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এই জিনিসটা। দেখো তো আমরা এই পর্যায়ে আসছি কি না, আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। আমরা কোনোভাবে গোজামিল মেনে নেব না, আমরা কিন্তু গোজামিল দিব না, গোজামিল গ্রহণও করব না। আমরা বোঝার চেষ্টা করব যে এই পর্যায়ে আসলাম কিনা, আমরা কাছাকাছি আসছি। একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা মাইনাস আছে, অর্থাৎ এই পি কিউ এর বর্গ, এই দুইটার বর্গ থেকে যদি কিছু একটা বাদ দাও তাহলেই সমান হবে। যদি বাদ না দাও তাহলে কি সমান হবে না, তাহলে কম হবে। আমি কি করে বুঝাবো, আমি বুঝাচ্ছি যে এই পি কিউ যদি রহিম হয়, এটা রহিমের টাকার সমান কি করব আমরা, করিম যোগ মজিদ, এই দুজনেরটাকে একসঙ্গে যোগ করব। যোগ করে এই যে কিছু টাকা, ধরো এখানে 500 টাকাই আমরা বাদ দিব, ইংরেজিতে লিখি, আমরা 500 টাকাই বাদ দিব। বন্ধুরা খেয়াল করো, রহিমের টাকা তখনই সমান হবে যখন করিমের টাকা আর মজিদের টাকা যোগ করে 500 টাকা বাদ দাও। বাদ দিলে কিন্তু এর টাকা রহিমের টাকা সমান হবে। যদি বাদ না দাও তাহলে কিন্তু এদের টাকা বেশি থাকবে আর এর টাকা কম থাকবে, তখন আমি সমান চিহ্নটা রাখতে পারবো না। এইটা যদি আমি বাদ না দেই, এটা মুছে যদি দেই, তাহলে কিন্তু এদের টাকা বেশি হয়ে গেল, কারণ এখান থেকে 500 টাকা বাদ দিলে তবেই এর টাকা সমান হবে। আর যদি আমি বাদ না দেই তাহলে কিন্তু চিহ্নটা সমান চিহ্ন না থেকে এইরকম হয়ে যাবে, অর্থাৎ কম হয়ে যাবে। বন্ধুরা এই হিসেবে তোমরা দেখতে পারো যে পি কিউ এর বর্গ, এই দুইটার বর্গ যোগ করে কিছু একটা বাদ দিলে তবেই সমান হয়। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং পি কিউ স্কোয়ার এই ছোট হবে যদি আমরা এই অংশটাকে বাদ দেই, পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। দেখো এই যে আমরা প্রমাণে চলে আসছি। তোমরা এখানে বলবে দেখাতে বলছে, তোমরা লিখবে যে দেখানো
হলো। বন্ধুরা, আজ ছিল এই পর্যন্ত। আমি চেষ্টা করেছি তোমাদের পঙ্খানুপঙ্খ রূপে একটু ভিডিও বড় হয় আমার ভিডিও, কিন্তু তোমরা যদি সেইটুকু একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো যে বড়টা হয় একটা উদ্দেশ্যে, যে তোমরা সবাই সমান বোঝো না, অনেকেই অনেক ভালো বোঝো, আবার অনেকেই দেখো যে খুব কম বোঝো। তাদের যদি একটু বিস্তারিত বোঝানো যায় তাহলে ভিডিওটা সবার জন্যই সুন্দর হয়ে যায়। বন্ধুরা, এই জন্যই ভিডিও একটু বড় হয়। তো আজ আমাদের ভিডিও শেষ। আজকে তোমাদের অ্যাসাইনমেন্টটা একেবারে পঙ্খানুপঙ্খরূপে ক, খ এবং গ তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝতে পেরেছো সে ভার তোমাদের উপরে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্টে জানিয়ে দিবে তোমাদের ভিডিওটি ভালো লাগলো কিনা। আর ভিডিওটি ভালো লাগলে, আমি শুরুতে একবার বলেছি, আবারও বলছি, ছোট্ট বন্ধুরা, তোমরা প্রত্যেককেই আমার চ্যানেলটিকে অর্থাৎ এই ইজিটেক এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।